আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে ভিডিওটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, এটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি আর এখানকার মানুষের যে পরিস্থিতি, তা খুবই ন্যাক্কারজনক, কিন্তু তাদেরকে শায়েস্তা করার জন্য। আশা করি আমার টপিকটা এখনও বুঝতে পারেননি, কিন্তু আমি আস্তে করে বলতেছি। আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। যদিও একটু লং হতে পারে, কিন্তু আশা করি আপনারা উপকৃত হবেন। আমার ভিডিওটির মূল উদ্দেশ্য হলো, যাদেরকে আপনি টাকা দিয়ে বিদেশে আসতেছেন বা আসার জন্য টাকা দিচ্ছেন, তাদের কাছ থেকে কীভাবে রেহাই পাবেন। রেহাই পাবেন বলতে, আপনার টাকাটা সেফ থাকবে কিভাবে। ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, ঠিক আছে? সম্পর্ক জায়গায় রাখবেন, টাকা টাকার জায়গায় রাখবেন। টাকার জন্য সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। তো সম্পর্ক নষ্টও যদি হয়ে যায়, অনেকজনে তাদের টাকা ফেরত পায় না। তো আপনার টাকাটা যেন আপনি ফেরত পান, ঠিক আমি সেই ফর্মুলা কিছু একটু দিব, যেটা আপনারা শুনে উপকৃত হবেন। বর্তমানে বাংলাদেশের দালালের সংখ্যা অনেক বেশি বলতে অনেকই বেশি, যা কল্পনার বাইরে। আপনি যাকে টাকা দিচ্ছেন, তাকে চিনেন না, জানেন না, তাকে টাকা দিয়ে চলে আসতেছেন। কারো একটা মাধ্যমে আসতেছেন যে ওর জন্য টাকা দিচ্ছেন, কিন্তু পরে দেখতেছেন যে না, সে তাকে বিদেশে নিয়ে যেতে পারতেছে না। আসলে কি ভাই, টাকাটাকে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে আপনি বেঁচে যাবেন। আর আপনি যদি মূল্যায়ন না করেন, তাহলে হবে না। তো সে যে হোক, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু, আরও যে যাকে যেই আত্মীয়তার সম্পর্কেই রাখেন না কেন, টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 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 এগ্রিমেন্ট করবেন। কেমন এগ্রিমেন্ট? ধরেন আপনি যাকে চেনেন না, তাকে বলবেন যে ভাই, আপনি এক কাজ করেন, আপনার যে বাড়ি সেই লোকেশনটা আমাকে দেন। আপনি তার বাসায় যাবেন, কথা বলবেন, এলাকা লোকের সাথে শুনবেন যে আসলে ওই লোক ভালো কি না, তাকে দেওয়া যাবে কি না, হাবিজাবি এইসব বিষয়। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আপনি যাকে টাকা দিবেন বিদেশে যাওয়ার জন্য, তাকে পরিষ্কার কথা বলে দিবেন যে আমি আপনাকে টাকা দেব না, আমি আপনার ফ্যামিলির যে হোক তাকে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবো। আপনার 3 লাখ টাকা লাগবে না 4 লাখ টাকা লাগবে না 5 লাখ টাকা লাগবে, আমি আপনাকে সম্পূর্ণটাই পেমেন্ট করে দেবো। এখন কথা হলো ভাই, আমি যে আপনাকে টাকা পেমেন্ট করব, সেটা আপনার ফ্যামিলির কারো অ্যাকাউন্টে ট্রান্সফার করব, যেন ইন ফিউচারে আপনাকে আমি নাও পেতে পারি। আপনার পরিবারের কাছ থেকে যেন আমি আমার টাকাটা পেতে পারি। কারণ ভাই, আপনার যদি 50,000 1 লাখ টাকা বেশি লাগে, নেন, কিন্তু আমি চাই না আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু, আমার বান্ধব, যে যাকে পাঠানো হোক দেশে বিদেশে, তাদের যেন কোনো বিপদ আপদ আসুক। তো যেহেতু আপনি আমার কাছ থেকে টাকা নিচ্ছেন, ভালো কথা, কিন্তু আমার এগ্রিমেন্ট চাই। তো আমি আপনার ফ্যামিলির যে কোনো ভাই হোক, আব্বা আম্মু হোক, যে হোক, তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করব। প্লাস আপনি ট্রান্সফার করার পর এমনও বলে দেবেন যে যদি এই ছেলে বা যার মাধ্যমে যাচ্ছে, বা মনে করেন কোনো এক লোকের মাধ্যমে পাঠাচ্ছেন, তার বাবা মার অ্যাকাউন্টে দিচ্ছেন, তার বাবা মাকেও বলে দেবেন যদি আপনার ছেলে এটাতে কোনো ব্যতিক্রম কোনো সমস্যার মধ্যে পড়ে, এই সমস্যা আমরা দায়ী না, কারণ আমরা টাকা দিতে রাজি আছি। কারণ আমরা জানি না যে ওখানে কী করতে হবে না করতে হবে। আপনার ছেলেকে বিনিময়েও টাকা দেওয়া হচ্ছে। কারণ ভাই, লাভ ছাড়া কেউ কোনো কিছু করে না। আর সবথেকে বড় কথা কি, এখানে যে কোনো দালালকে দেবেন, দালাল তো বলতে কি বলবো, আর যে কোনো মাধ্যমকেই দিবেন, তারা মিনিমাম 70 থেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আপনার কাছে বেশি নেবেই, গ্যারান্টি। কারণ তারাও সময় দিচ্ছে। যাক, সেটা ব্যাপার না, কিন্তু অনেকজন আছে আপনার সম্পূর্ণ টাকাটাই খেয়ে ফেলে, কোনো কিছু কাজে করে না। আপনাকে বলে যে হ্যাঁ নিয়ে আসবো, তখন বলে ভিসা বন্ধ, এই বন্ধ, এই সমস্যা, ওই সমস্যা। তো আপনার সমস্যা আপনার কাছে, আমার ওগুলো দেখার বিষয় না। আমি টাকা দিব, 3 মাসের মধ্যে যদি আপনারা কাজ না করে দিতে পারেন বা বিদেশে নিয়ে যেতে না পারেন, তাহলে আমার টাকা আপনাকে ফেরত দিতে হবে। তা না হলে
আপনারা কিভাবে আমার টাকা ফেরত দেবেন আমি জানি না। আপনাদের জমি বিক্রি করবেন না কারো কাছে কী করবেন আমার জানা নেই। আমার 3 মাসের ভিতরে আপনার টাকা ফেরত চাই। টাকা ফেরত যদি না দিতে পারেন তাহলে এর মধ্যে এও উল্লেখ থাকবে যে আপনারা জেলের মধ্যে যেতে হবে। আর আপনাদের জামিন সে যে হোক, আপনার আত্মীয় স্বজন যে করতে আসবে তারাও এর সাথে জড়িত হিসাবে এখানে উল্লেখ করা থাকবে। তো এরকম একটা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে স্ট্যাম্প করে তাদের সাথে আপনাদেরকে ডিল করতে হবে। তাহলে দেখবেন আমার মনে হয় 100 ভাগের মধ্যে 80 ভাগ লোক আপনাদের এই বিষয়গুলোকে নাকচ করবে। কারণ তারা তো ভাই দালাল, তারা চিটার, বলতেও হয় না, না বললেও হয় না। কারণ এই বিদেশে টাকা ইনকাম করা অনেকটা কঠিন আবার অনেকটা সহজ। যারা দালালি করে তাদের জন্য তো কোনো ব্যাপারই না। আজকে আপনাদের কাছে ফোন করে বললো যে হ্যাঁ টাকা পাঠান, পরে বলবে ভিসা বন্ধ, এই বন্ধ। পরে আপনি যখন ঘন ঘন ফোন দিবেন আপনার ফোনও ধরবে না, আপনার সাথে কথাও বলবে না, আপনার সাথে খারাপ ব্যবহার করবে, হাবিজাবি। আবার এমনও হতে পারে যে কিছু কিছু লোক তারা বিদেশে নিয়ে আসবে, আনার পর তখন তাকে বলবে যে ভাই অফিস বন্ধ, ছুটি, তারপর আমি অসুস্থ, আমার বাসায় আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, হাবিজাবি দুনিয়ার প্রবলেম আপনাকে ফেস করাবে। তারপরে বলবে যে ভাই আপনার এই কাগজটার জন্য একটু আটকে গেছে, লেট হচ্ছে, ভাই আপনার ওই কাগজটার জন্য একটু সমস্যা হচ্ছে। এখন কথা হচ্ছে আপনি যখন তাদেরকে টাকা দিবেন বলবেন যে ভাই আমি আপনার কোনো ডকুমেন্ট কী সমস্যা, কোথায় কী সমস্যা আমি কিন্তু কিছুই জানি না, যা জানেন আপনি জানেন। আমার যেন কখনো না শুনতে হয় যে আমার এই ডকুমেন্টের জন্য আমার এই কাজ আটকে আছে, আমার এই ডকুমেন্টের জন্য আমার এই কাজ আটকে আছে। কারণ ভাই আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি সম্পূর্ণ করে দেবেন। আর মূলত বিষয় হলো যে ভাই এটা না, আপনার বিদেশে আসার পর সর্বোচ্চ সর্বোচ্চ 1 মাস ধরলাম, এর বেশি লাগে না আপনার আইডি, মেডিকেল, আরও আনুষ্ঠানিক যেগুলো কাজ আছে সব করতে, এবং কি আপনি সঙ্গে সঙ্গে আপনার আইডিও পেয়ে যাবেন। তাও সর্বনিম্ন 10 দিন ধরেন, এর মধ্যে পেয়ে যাবেন। যদি তারা বিদেশে আপনাকে নিয়ে আসার পর যদি বলে এই করতেছি, এই মেডিকেল করতেছি, এই ইন্স্যুরেন্স করতেছি, এই যে আসবে আইডি, এই হাবিজাবি, যদি এরকম করে যখন দেখবেন যে ভাই 1 মাস পার হয়ে গেছে, অনুগ্রহ করে আপনি ইমিডিয়েটলি ওই দেশ থেকে চলে আসার চেষ্টা করবেন। কারণ আপনার একটা নির্দিষ্ট সময় থাকে একজন দেশের আসার সময়। আসার পর মিনিমাম কেউ 2 মাসের সময় নিয়ে আসে, কেউ 3 মাসের সময় নিয়ে আসে, যেটাকে বলা হয় আপনার ট্যুরিস্ট ভিসা হিসাবে রাখা হয় আর কি, আপাতত 3 মাসের জন্য সর্বোচ্চ। তো এই ডেট যখন আপনি পার করে দেবেন তখন কিন্তু আপনি বিদেশে অবৈধ হিসেবে থাকবেন। তখন বর্তমানে এখন দুবাইয়ে আজকের তারিখ হচ্ছে 2 তারিখ 10 মাস 2025। তো এই তারিখটা এই কারণেই বললাম, সামনে আরও পরিবর্তন হতে পারে। তো দিন কিন্তু 50 দিরহাম করে আপনার অ্যাড করা হবে। আপনি যখন দেশে যাবেন যদি আপনার আইডি না হয় তখন এগুলো আপনার ফাইন হিসাবে গণ্য করা হবে। তখন আপনি যে কোনো মুহূর্তে দেশে যেতে পারবেন না, এই ফাইনগুলো আপনাকে দিয়ে তারপরে দেশে যেতে হবে। তো দালাল আপনাকে বলবে আমি ফাইন দিয়ে দেবো, হাবিজাবি, ফাইন মাফ করে দেবো, হাবিজাবি, এগুলো শোনার কোনো প্রয়োজন নেই ভাই। আপনি যখন দেখবেন যে আপনার ডেট শেষ আপনি সঙ্গে সঙ্গে চলে আসবেন। আর কাগজে তো উল্লেখ রাখবেন আপনার ওখানে, যেখানে আপনি ডিট করবেন, যে সে যদি আমার ছেলেকে বা আমার ভাইকে, আমার যাকে হোক নিয়ে যাওয়ার পর যদি সে আইডি বা সম্পূর্ণ কাগজ বানিয়ে দিতে ব্যর্থ হয় তাহলে সে সঙ্গে সঙ্গে দেশে চলে আসবে। তার 3 মাসের মধ্যে তাকে তার সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। ফেরত দিতে না পারলে তার বাসার যারা থাকবে তাদের সবার নাম দিয়ে দিবেন, যে এরা সবাই তখন আসামি হিসাবে গণ্য করা হবে। যতক্ষণ ধরে তারা আমার টাকা দেবে না তারা ততক্ষণ ধরে জেলে থাকবে। আর যারা তাদের জামিন চাওয়ার জন্য আসবে তারাও তার সাথে জড়িত থাকবে। এই উল্লেখ করে অজ্ঞাতনামা 10-15 জনের নামে দিয়ে তারপরে আপনারা ডিটে কাগজ সই করে তারপরে নিয়ে আসবেন। ভাই অনেকজন এগুলো করতেও চাবে না, আর যারা পারবে তারা বলবে কোনো ব্যাপারও না, ঠিক আছে কোনো ব্যাপার না। আর যারা দালাল তারা বলবে ভাই এত কিছু আমি করতে পারবো না, বুঝছেন না। এগুলা দালালের কাছ থেকে সাবধান থাকেন, নিজের টাকা নিজের কাছে রাখেন, এখানে দালালের অভাব নেই। আমাদের বর্তমানে ভিসা বন্ধ হওয়ার এটাই কারণ যে এইখানে এত পরিমাণ দালাল
যা কল্পনার বাইরে। দুবাই গভর্নমেন্ট খুব স্ট্রিক্ট, তারা একের পর এক সব জানতে পারতেছে, বুঝতে পারতেছে, বিধায় তারা ভিসা বন্ধ করে দিচ্ছে। ভাই তাদের দেশ আগে। দুবাইয়ের রুলস রেগুলেশন এতটাই টাফ, এতটা হাই আর এতটাই স্ট্রেট যা আপনাকে কল্পনা করে বোঝাতে পারবো না। এরা যখন যেখানে যেটা সমস্যা দেখে তখনই সেটা একটা ওদের জন্য আইন বা ল, যে কোনো একটাই বলেন, ইংরেজি আর বাংলা যেটা হোক, তারা তখনই একটা তৈরি করে দেয় যেন ফিউচারে কোনো মানুষের প্রবলেম না হয় এবং কি তাদের দেশের নামও বদনাম না হয়। তো আর যাদের মাধ্যমে নিয়ে যাচ্ছেন তাদেরকে বলে দিবেন যে তাদেরকে কোন ভিসায় নিয়ে যাচ্ছে আর কোন কোম্পানিতে কাজ দিচ্ছে, তার কাজ কি, তার বেতন মাসের কয় তারিখে দিবে, তার মাসে মাসে বেতন পাবে কি না, থাকার ব্যবস্থা থাকবে কি না, প্লাস 2 বছর শেষে সেই কোম্পানি 2 মাসের বেতন এক্সট্রা প্লাস রিটার্ন টিকিট দেবে কি না। যদি না দেয় তাহলে এইগুলোর ভার কে নেবে বা এগুলোর দায়িত্ব কে নেবে। বা এখানে ভংসং অনেক কোম্পানি আছে ঢুকাই দিবে, পরে এখানে বেতনের সমস্যা করে, অনেকজন কিস্তির টাকা হিসাবে অনেকজন ঋণ করে আসে, পরে টাকা পায় না, টাকা দেয় না, প্রচুর প্রবলেম ফেস করতে হয় ভাই। তো ওদের সাথে সেভাবেই কথা বলে আসবেন। আর যদি ফ্রি ভিসার কথা বলে তো অবশ্যই ভালো করে বলে দিবেন যে আমার সম্পূর্ণ ডকুমেন্ট A to Z সব কমপ্লিট করে দিতে হবে, যেন 2 বছরের মধ্যে তার কোনো ফাইন না আসে। অনেক কোম্পানিতে আছে এনওসি দেওয়ার পর ডিসকাউন্টিং আসে, এই ডিসকাউন্টিংয়ের জন্য ফাইন আসে। এটা কিন্তু অনেকজনে জানে না। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো জানে না। আপনি এই জন্য মানে সোজা কথা বলে দেবেন বা লিখে ডকুমেন্টে সই করে নেবেন যে 2 বছরের যাবতীয় প্রবলেম যদি ফেস করতে হয় কোনো ডকুমেন্টের মাধ্যমে, যে দেশের হোক, তো এর দায়িত্ব যে নিয়ে যাচ্ছে তার যদি কোনো ফাইন টাইন হাবি যেতে হয় তো সে পেমেন্ট করে দেবে যে নিয়ে যাচ্ছে। কারণ ভাই আপনি কিছু জানেন না, আপনি কিছু বুঝেন না, আপনি তাকে টাকা দিচ্ছেন যেন আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে হোক, তাই তো না? এই হলো বিষয়। তো এইগুলো বিষয় রেখে তারপরে আপনারা আপনাদের কার্যক্রম শুরু করবেন। তো আপনাদের জানা মতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো ভাই আশা করি এইভাবে টাকা দিয়ে লেনদেন করে তারপরে আসবেন। আপনার টাকা আপনার সম্পদ, এই সম্পদ মানুষের হাতে দিয়েন না। কারণ তারা আপনার টাকা নিয়ে তার ফ্যামিলিকে সুখে রাখবে। এমন কাজ করুন যেন আপনিও রিল্যাক্সে থাকেন এবং তারাও যেন আরামে কাজ করতে পারে। আর যদি না করতে পারে তখন তাদের ফ্যামিলি তখন রিস্কে থাকবে। তো টাকা যেহেতু লেনদেনের বিষয়, একটু সাবধান হয়ে থাকেন। বাকিটা ভাই আপনাদের ইচ্ছা। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।